Dear students, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintaining the health rules. ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 4 বছর মেয়াদী বিবিএ অনার্স কোর্সের কোর্স কোড 212405 কোর্স নেম প্রিন্সিপালস অফ মার্কেটিং এর সপ্তম অধ্যায় নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ খালেদ হাসান, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমরা প্রথমেই জেনে নেব আজকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হোয়াট ইজ মিন্ট বাই নিউ প্রোডাক্ট, তারপর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজিস এবং সর্বশেষ আলোচনা করব অ্যাডিশনাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কনসিডারেশন। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। প্রথমে জানবো আমরা হোয়াট ইজ মিন বাই নিউ প্রোডাক্ট, অর্থাৎ নতুন পণ্য বলতে কি বোঝায়। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের ভোগেরও ব্যাপক পরিবর্তন হচ্ছে, তাই ভোক্তাদের চাহিদা পূরণের জন্য নিত্য নতুন পণ্য প্রয়োজন। তাই পূর্বে বাজারে কোনো অস্তিত্ব ছিল না এমন কোনো পণ্য যদি কোনো প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাজারে উপস্থাপন করে তাকে নতুন পণ্য বলে। তবে কেবল প্রথমে বাজারে আসলেই পণ্য নতুন হবে তা নয়, নতুন পণ্য হতে হলে তার মধ্যে অবশ্যই উদ্ভাবনী বৈশিষ্ট্যযুক্ত থাকতে হবে, অর্থাৎ পণ্যের মডেলের পরিবর্তন হতে হবে, নতুন বৈশিষ্ট্য বা গুণাগুণ সংযুক্তকরণ করতে হবে, পণ্যের ব্যাপক উন্নয়ন অথবা নতুন কোনো ব্র্যান্ডের উন্নয়ন করা হলেও তা নতুন পণ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ ভোক্তার রুচি ও চাহিদার পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে কোম্পানিগুলোকে নতুন পণ্য উন্নয়নের বিষয়টির প্রতি খুব গুরুত্ব দিতে হয়। নতুন পণ্য সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গেরি আর্মস্ট্রং বলেন, বাই নিউ প্রোডাক্টস উই মিন অরিজিনাল প্রোডাক্টস, product improvements, product modifications, and new brands that the firm develops through its own research and development efforts. অর্থাৎ নতুন পণ্য বলতে আমরা বুঝি মৌলিক পণ্য, অরিজিনাল প্রোডাক্টস, প্রোডাক্ট ইমপ্রুভমেন্টস বা পণ্য উন্নয়ন, প্রোডাক্ট মডিফিকেশন পণ্যের পরিমার্জন, অথবা নতুন ব্র্যান্ড, নিউ ব্র্যান্ডস, যা কোম্পানির নিজস্ব গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে উদ্ভাবিত হয় বা উন্নয়ন করা হয়। নতুন পণ্যের মাধ্যমে প্রচলিত যে পণ্য আছে সেটার মানের ব্যাপক উন্নয়ন সাধন করেও কিন্তু নতুন পণ্য তৈরি করা যায়। আমরা নতুন পণ্য সম্পর্কে জানলাম, এবার জানবো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া, কোন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে নতুন পণ্য আমাদের সামনে আসে সেই প্রক্রিয়াটা আমরা এখন জানব। একটি কোম্পানি দুইভাবে নতুন পণ্য পেতে পারে, যার প্রথমটি হলো একুইজিশন বা অর্জনের মাধ্যমে, আর অন্য একটা পদ্ধতির মাধ্যমে পেতে পারে, সেটি হচ্ছে কোম্পানি নিজস্ব গবেষণা ও উন্নয়ন বিভাগে নতুন পণ্য উন্নয়ন করে। তাহলে দুইটা পদ্ধতি, হয় অ্যাকুইজিশনের মাধ্যমে নতুন পণ্য তৈরি করতে হবে, অথবা কোম্পানির নিজস্ব গবেষণা বিভাগ বা উন্নয়ন বিভাগে নতুন পণ্য উন্নয়ন করতে হবে। তাহলে দুটো বিষয় সম্পর্কে একটু আমরা জানি।
প্রথমে আছে থ্রু অ্যাকুইজিশন, অর্থাৎ ইকুইজিশন বা অর্জনের মাধ্যমে। এখানে ইকুইজিশন বলতে নিম্নোক্ত তিনটি অবস্থাকে বোঝায়। সেটি প্রথমটি হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে কোম্পানি অন্য কোম্পানিকে কিনে তাদের পণ্যগুলো নিজের করে নিতে পারে। অর্থাৎ প্রতিযোগী যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিকে কিনে নিলে তাদের পণ্যগুলো নিজের পণ্য করে নিতে পারে বা নতুন পণ্য হিসেবে আসতে পারে। দ্বিতীয়টি হচ্ছে অন্য কোম্পানির উদ্ভাবিত পণ্যের স্বত্ব বা প্যাটেন্ট কিনে নেওয়া যায়। তৃতীয় হচ্ছে প্রতিষ্ঠান অন্য কোম্পানির পণ্য নিজে উৎপাদন করার লাইসেন্স কিনে নিয়েও পণ্যকে নিজের বলে চালাতে পারে। তাহলে তিনটা পদ্ধতি। একটি হচ্ছে অন্য কোনো কোম্পানিকে কিনে নিতে হবে, দ্বিতীয়টি হচ্ছে পণ্যের প্যাটেন্ট কিনে নিয়ে নতুন পণ্য নিজের করে নেওয়া যেতে পারে, আরেকটা হচ্ছে যে অন্য কোনো প্রতিষ্ঠানের উৎপাদন করার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা কিনে নিয়েও সেই কোম্পানির পণ্যটাকে নিজের বলে চালানো যেতে পারে। তৃতীয় যে পদ্ধতি আছে থ্রু কোম্পানিজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কোম্পানি নিজেই নতুন পণ্য উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে নতুন পণ্যের চাহিদা মেটাতে পারে। নতুন পণ্য উন্নয়ন ও উদ্ভাবন এর কাজ দুভাবে হতে পারে। একটি হচ্ছে কোম্পানি নিজের গবেষণার মাধ্যমে নতুন পণ্য উদ্ভাবন করতে পারে, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানিরই নিজস্ব রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার আছে। সেই সেন্টার সবসময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য বাজারে আনার জন্য বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে। সেই গবেষণার ফলের মাধ্যমে তারা নতুন পণ্য বাজারে নিয়ে আসতে পারে। এবং আর অন্যটি হচ্ছে কোম্পানি অন্য কোনো গবেষণা প্রতিষ্ঠানকে দিয়েও নিজের জন্য পণ্য উদ্ভাবন করিয়ে নিতে পারে। যদি কোনো কোম্পানির নিজস্ব গবেষণা সেন্টার না থাকে তাহলে অন্য কোনো প্রতিষ্ঠানের গবেষণা সেন্টারের মাধ্যম দিয়েও কিন্তু নতুন পণ্য উদ্ভাবন করে নিতে পারে। তাহলে আমরা নতুন পণ্য উন্নয়নের কৌশল নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এরপরে আমরা জানবো যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, অর্থাৎ নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া। অর্থাৎ একটা নতুন পণ্য বাজারে আসতে গেলে কয়টা ধাপ বা কি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পণ্যটি ভোক্তার সামনে উপস্থিত হচ্ছে সেই প্রক্রিয়াগুলো আমরা এখন জানব। একটি নতুন পণ্য উন্নয়নের জন্য প্রতিষ্ঠানকে কতগুলো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অগ্রসর হতে হয়। এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নতুন পণ্য উন্নয়নের দিকে অগ্রসর হওয়াকে নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া বলা হয়। নতুন পণ্য উন্নয়নের জন্য নিম্নোক্ত তিনটি পদক্ষেপ অনুসরণ করতে হয়, যেটা একটা চিত্রের সাহায্যে আমরা দেখাচ্ছি। এখানে 8টা ধাপ আছে। প্রথম যে ধাপ সেটা হচ্ছে ধারণা সংগ্রহ, অর্থাৎ নতুন পণ্য উন্নয়ন করতে গেলে প্রথমে ওই পণ্য সম্পর্কে ধারণা সংগ্রহ করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। তারপর তথ্যগুলো বাছাইকরণের পরে ধারণা উন্নয়ন ও পরীক্ষা, ধারণাগুলোর মধ্যে থেকে আকর্ষণীয় যে ধারণা আছে সেগুলোকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে চতুর্থ ধাপ যেটা, তারপরে আছে ব্যবসায় বিশ্লেষণ করতে হবে, সেটা বিক্রয় করলে কি পরিমাণ মুনাফা হবে সেটা দেখতে হবে। এবং সেটার পরে উন্নয়ন করতে হবে। উন্নয়ন করে পরীক্ষামূলকভাবে বাজারে প্রথমে চালাতে হবে, বিক্রয় করতে হবে এবং সর্বশেষে প্রাতিষ্ঠানিকভাবে পণ্যটি উৎপাদন করে ভোক্তাদের কাছে বিক্রয় করতে হবে। এই যে নিউ প্রোডাক্ট নতুন পণ্য উন্নয়নের যে 8টা ধাপ, এই 8টা ধাপের মাধ্যমেই কিন্তু পণ্যটি ক্রেতার সামনে উপস্থিত হয় বা ক্রেতা পেয়ে থাকে। এই ধাপগুলো আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আইডিয়া জেনারেশন, অর্থাৎ ধারণা সংগ্রহ। নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম স্টেপস সেটি হচ্ছে আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন বলতে বোঝাচ্ছে নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া শুরু হয় ধারণা সংগ্রহের
মাধ্যমে, অর্থাৎ নতুন পণ্য প্রথম স্টেপই হচ্ছিল যে ধারণা সংগ্রহের মাধ্যম দিয়ে কাজটি শুরু হয়। একটি ভালো ধারণা খুঁজে পেতে কোম্পানিকে অনেকগুলো ধারণা সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে হয়। তাহলে নতুন পণ্য বাজারে আনতে গেলে প্রথমে ধারণা সংগ্রহ করতে হবে, সেই ধারণাটা অবশ্যই ভালো মানের হতে হবে, বাজারমুখী হতে হবে, বাজার উপযোগী ধারণা হতে হবে। এই ধারণা সংগ্রহ করার জন্য সাধারণত দুইটা উৎস থাকে, একটি অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে এক্সটার্নাল সোর্সেস, অর্থাৎ বাহ্যিক উৎস বা বাহ্যিক সূত্র। অভ্যন্তরীণ সূত্র ইন্টারনাল সোর্সেস হচ্ছে কোম্পানির ভিতরে যে বিভিন্ন ধরনের বিভাগ, কর্মী, কর্মকর্তা, প্রকৌশলী, নির্বাহী বিভিন্ন বিভাগ থাকে, সেই বিভাগের কাছ থেকে বিভিন্ন তথ্য বা ধারণা নিয়ে নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এবং এক্সটার্নাল যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে যে ওই কোম্পানির যে বাজারে গ্রাহক আছে, সেই গ্রাহকরা কি ধরনের পণ্য চাচ্ছে সেখান থেকে কিছু তথ্য নেওয়া যেতে পারে। প্রতিযোগী কোম্পানিগুলো কি ধরনের পণ্য বাজারে ছাড়ছে সেখান থেকে একটা ধারণা নেওয়া যেতে পারে। তাছাড়া পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ ভৌগোলিক অর্থাৎ মার্কেটিং এনভায়রনমেন্ট, সেখান থেকে বিভিন্ন তথ্য নিয়েই ধারণা, একটি ভালো ধারণা নিয়ে সেই ধারণার উপর ভিত্তি করে নতুন পণ্য তৈরি করার প্রথম কাজটি শুরু করতে হবে। এরপর আছে দ্বিতীয় ধাপ, আইডিয়া স্ক্রিনিং, অর্থাৎ ধারণা বাছাই করতে হবে। তো ধারণা বাছাই করতে গেলে প্রথম যে ধাপ আইডিয়া জেনারেশন, ধারণা সংগ্রহ করছি, তাহলে আমরা কি একটি ধারণা সংগ্রহ করবো না অনেকগুলো? আমরা অনেকগুলো ধারণা সংগ্রহ করব। অনেকগুলো ধারণা সংগ্রহ করার মধ্যে থেকে, অর্থাৎ বিপুল সংখ্যক যে ধারণাগুলো আমরা সংগ্রহ করছি সেখান থেকে অপেক্ষাকৃত আকর্ষণীয়, সম্ভাবনাময় ও বাস্তবসম্মত ধারণাগুলোকে আমরা বাছাই করব। আর এই বাছাই করতে গেলে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় সেটা হলো যে সাধারণত টার্গেট যে মার্কেট, অর্থাৎ লক্ষ্যস্থিত বাজার কারা আমাদের, সেই ব্যাপারটি বা সেই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু আমাকে ধারণাগুলো বাছাই করতে হবে। সেই সাথে আমার প্রতিযোগী যারা আছে, কম্পিটিটর, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে। মার্কেটের সাইজ কিরকম আছে সেটা দেখতে হবে, প্রোডাক্ট প্রাইসটা কিরকম হবে সেটা দেখতে হবে, ম্যানুফ্যাকচারিং খরচটা কিরকম হবে সেটা দেখতে হবে। সেই সাথে ওই পণ্যে বিনিয়োগ করার পরে সেখান থেকে কি পরিমাণ আয় হবে সেই বিষয়টাই কিন্তু আমাকে আইডি স্ক্রিনিং এর সময় সামনে রেখেই আইডি স্ক্রিনিং করতে হবে, অর্থাৎ ধারণা বাছাইকরণ করতে হবে। এরপরে 3 নম্বর ধাপ আছে কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং, অর্থাৎ ধারণা উন্নয়ন করতে হবে ও পরীক্ষা করতে হবে। তাহলে ধারণা কনসেপ্ট ডেভেলপমেন্ট একটি বিষয় এবং কনসেপ্ট টেস্টিং একটা বিষয়। এ পর্যায়ে আকর্ষণীয় ধারণাকে পণ্য ধারণায় পরিণত করতে হয়, অর্থাৎ দ্বিতীয় স্টেপে যে আমরা আকর্ষণীয় ধারণাগুলো খুঁজে পেয়েছি সেই ধারণাকে পণ্য ধারণায় পরিণত করতে হবে। আর এর জন্য প্রোডাক্ট আইডিয়া, প্রোডাক্ট কনসেপ্ট, প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ পণ্য ধারণা, পণ্য কল্পনা, পণ্য ভাবমূর্তি, এই বিষয়গুলোর মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো নির্ণয় করে সঠিক ধারণাটা উন্নয়ন করতে হবে। এর পরে 4 নম্বর যে ধাপ আছে সেটি হলো মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, অর্থাৎ পণ্য ধারণাগুলো থেকে, অর্থাৎ পণ্য 4 নম্বর স্টেপ যেটা, সেটার পরে হচ্ছে 5 নম্বর স্টেপ মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। অর্থাৎ এই ধারণাটা শুরু হবে 4 নম্বর ধারণা শেষ হওয়ার পরে। 4 নম্বর ধারণা আমরা কি করছি, পণ্য ধারণা তৈরি করেছি, মানে পণ্য ধারণায় পরিণত করেছি। সেই পণ্য ধারণাগুলো থেকে সর্বোত্তম ধারণা খুঁজে পাওয়ার পর, অর্থাৎ এইখানে আমরা যে সর্বোত্তম ধারণাটা খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার পর প্রারম্ভিক বাজারজাতকরণ কৌশলের নকশা প্রণয়ন করতে হবে। অর্থাৎ শুরুতে আমরা কি ধরনের পণ্যটি কোন বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছাবো সেই বিষয়টাকে আমাকে এখানে দেখতে হবে। এরপরের যে ধাপটি আছে বিজনেস অ্যানালাইসিস, অর্থাৎ ব্যবসা বিশ্লেষণ করতে হবে। মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, বাজারজাত কৌশল উন্নয়ন, অর্থাৎ পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানোর জন্য কোন কৌশলের মাধ্যমে আসবে সেটা উন্নয়ন করার পরে এবার ব্যবসাটা বিশ্লেষণ করতে হবে।
বিজনেস অ্যানালাইসিস করতে হবে। তো বিজনেস অ্যানালাইসিস করতে গেলে আমরা এই ক্ষেত্রে সাধারণত ধারণা ও বাজারজাতকরণ কৌশল উন্নয়নের পর, অর্থাৎ আগের যে স্টেপগুলো সম্পূর্ণর পর ব্যবস্থাপক প্রস্তাবটির ব্যবসায়িক সফলতা সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করবে। অর্থাৎ এ পর্যায়ে পণ্যটি বাজারে বিক্রয় করলে তার কি পরিমাণ বিক্রয় হবে এবং সেখান থেকে কি পরিমাণ লাভ হবে, এবং উৎপাদন ব্যয়ের যে বিভিন্ন ধরন আছে, বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সামনে এনেই পণ্যটি বাজারে আনলে প্রতিষ্ঠানের লাভ হবে না লোকসান হবে, অর্থাৎ সফলতা এবং ব্যর্থতার বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দেখতে হবে, সেই সাথে চিন্তা ভাবনা করতে হবে যে এইগুলো সম্পূর্ণ করলে আমার কি পরিমাণ উৎপাদন হবে এবং কি পরিমাণ বিক্রয় হবে এবং ভোক্তারা কিভাবে সেটা গ্রহণ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় বিজনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে, সেটা হলো যে পণ্যের আনুমানিক বিক্রয়ের পরিমাণ কি হবে বাজারে। অর্থাৎ উৎপাদন করার আগেই কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে কি পরিমাণ উৎপাদন করতে হবে, মার্কেটে কি পরিমাণ তার চাহিদা আছে পণ্যের, সেই আনুমানিক একটা বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করতে হবে। সেই সাথে সম্ভাব্য মুনাফার পরিমাণটা কি হবে সেই জিনিসটা দেখতে হবে। আর আরেকটা জিনিস দেখতে হবে উৎপাদন ব্যয় সহ বিভিন্ন ধরনের ব্যয়ের পরিমাণ। অর্থাৎ এই যে তিনটা বিষয়, এই বিষয়গুলো প্রতিষ্ঠানের যদি অনুকূলে থাকে তাহলে কেবল উক্ত পণ্য উন্নয়নের কথা কোম্পানি চিন্তা করবে, অন্যথায় চিন্তা করবে না। এরপরের যে স্টেপ আছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ পণ্য উন্নয়ন। ব্যবসায় বিশ্লেষণে যদি পণ্য ধারণাটি আকর্ষণীয় উপযোগী বলে মনে হয়, অর্থাৎ আগের স্টেপে যে আমরা ব্যবসা বিশ্লেষণ করলাম, ব্যবসার সফলতা ব্যর্থতা দেখলাম, দেখার পরে যদি পণ্য ধারণাটি আকর্ষণীয় এবং উপযোগী বলে মনে হয় তাহলে কোম্পানি পণ্য উন্নয়ন পর্যায়ের দিকে অগ্রসর হবে। পণ্য উন্নয়ন পর্যায়ের পরে যে স্টেপসটি আছে সেটা হলো যে টেস্ট মার্কেটিং, অর্থাৎ পরীক্ষামূলক বাজারজাতকরণ। পরীক্ষামূলক বাজারজাতকরণ এ ক্ষেত্রে বা এ পর্যায়ে পণ্যটি স্বল্প পরিমাণে উৎপাদন করে কতগুলো শহর বা অথবা ভৌগোলিক অবস্থা বাছাই করে একটি নির্দিষ্ট মেয়াদে পণ্যটি বাজারে ছেড়ে বাজার পরীক্ষা করা হয়। অর্থাৎ সমগ্রভাবে পণ্যটি বাজারে না ছেড়ে কতগুলো নির্দিষ্ট এলাকা ভাগ করে নেওয়া হয়, সেই এলাকায় পণ্যটি প্রথমে ছাড়া হয়, অথবা পণ্যটির ভৌগোলিক যে চাহিদা আছে সেই চাহিদার প্রেক্ষিতে যে কোনো একটি ভৌগোলিক পরিবেশ বা ভৌগোলিক অবস্থান ভেদে সেই অঞ্চলে পণ্যটি প্রথমে একটা নির্দিষ্ট মেয়াদে ছাড়া হয়। ছাড়ার পরে পরীক্ষা করা হয় যে কাস্টমার বা কনজিউমাররা সেই পণ্যটি কিভাবে গ্রহণ করছে বা ব্যবহার করছে কিনা। এরপরে সর্বশেষ যে ধাপ আছে 8 নম্বর স্টেপ, সেটা আছে কমার্শিয়ালাইজেশন, অর্থাৎ বাণিজ্যিকীকরণ। পরীক্ষামূলক বাজারজাতকরণের পরে যদি মনে হয় যে না পণ্যটি বাজারে কাস্টমার গ্রহণ করবে, তাহলে বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করা শুরু করতে হবে। এ পর্যায়ে পরীক্ষামূলক বাজারজাতকরণ ফলাফল ইতিবাচক মনে হলে কোম্পানি সে পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বাজারজাতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিবাচক মনে হলেই শুধু বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন এবং বাজারজাতকরণ করবে। এক্ষেত্রে কোম্পানি পণ্যটি পূর্ণমাত্রায় বাজারে ছেড়ে দেয়, অর্থাৎ অনেকগুলো বাজারের চাহিদা অনুসারে পণ্যটি বাজারে ছেড়ে দিবে। যদি পণ্যটি সমস্ত স্তরের পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হয় এবং পণ্য সম্পর্কে বাজারে যথেষ্ট সাড়া পাওয়া যায় তাহলে পণ্যটি বাণিজ্যিকরণের পদক্ষেপ গ্রহণ করতে হয়। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু পূর্ণ মাত্রায় বাজারে ছাড়ার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিককে কিন্তু বাজারজাতকারীকে লক্ষ্য রাখতে হয়। সেটা হচ্ছে প্রথমে বাণিজ্যিকরণের জন্য প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে পণ্যটি কোন সময়ে বাজারে ছাড়বে।
কারণ অনেক সময় দেখা যায় যে অনেক অনেক অকেশনাল বা অনেক বিভিন্ন ধরনের যে অনেক সময় ঈদের আগে বা ঈদের পরে বা বিভিন্ন ধরনের যে অকেশন থাকে বা বিভিন্ন বিভিন্ন যে দিবসগুলো থাকে, সেই দিবসগুলোকে সামনে রেখেও কিন্তু পণ্যটি অনেক সময় ছাড়া হয়। অর্থাৎ কখন পণ্যটি বাজারে ছাড়বে সে বিষয়টিকে আগে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে। তারপর দেখতে হবে, খেয়াল করতে হবে কোথায় পণ্যটি একক কোনো নির্দিষ্ট স্থানে, অঞ্চলে, না জাতীয় বা আন্তর্জাতিক বাজারে বিক্রয় হবে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে বাণিজ্যিকরণের আগে। শেষে আর একটা দেখতে হবে কার নিকট বিক্রি করতে হবে, অর্থাৎ কোন ধরনের ক্রেতাদের নিকট বিক্রি করতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং সর্বশেষে হাউ, মানে কিভাবে পণ্যটি কোম্পানি সরাসরি না মধ্যস্থকারীর মাধ্যমে ক্রেতাদের নিকট পৌঁছাবে সেই ব্যাপারটিও দেখতে হবে। তাহলে আমরা এতক্ষণ বাজারজাতকরণ কৌশলের বাজারজাত পণ্য বা নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়াটি আলোচনা করলাম। সাধারণত 8টি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করেই কিন্তু কোম্পানিগুলো নতুন পণ্য উন্নয়নের কাজ সম্পন্ন করে থাকে। এরপরে আমরা জানবো মার্কেটিং স্ট্র্যাটেজিস ইন ডিফারেন্ট প্রোডাক্ট লাইফ সাইকেল। অর্থাৎ পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ কৌশল সমূহ কিরকম। পণ্যের যে জীবন চক্র আছে, সেই জীবন চক্রের যে বিভিন্ন স্তর আছে, সেই স্তরে নতুন পণ্যের বাজারজাতকরণ কৌশলটা কিরকম হবে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা করতে গেলে প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব যে প্রোডাক্ট লাইফ সাইকেল কি বা কাকে বলে। প্রোডাক্ট লাইফ সাইকেল একটি পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যে সকল পর্যায় বা স্তর অতিক্রম করতে হয় তাকে পণ্যের জীবন চক্র বলে। তাহলে এখানে আছে পণ্য বাজারে যে প্রবেশ করলো, অর্থাৎ বাজারে যে আসলো, বাজারে যে সূচনা হলো, হওয়ার পরে পণ্যটি আবার বাজার থেকে বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। সেই বিলুপ্ত হওয়া পর্যন্ত যে অনেকগুলি স্তর অতিক্রম করতে হয়, সেই অতিক্রম করে তাকে যে বাজারে টিকে থাকতে হয়, সেটাকে আমরা বলছি পণ্যের জীবন চক্র। অর্থাৎ একটি পণ্যের জীবদ্দশায় তাকে যেসব পর্যায় বা ধাপ অতিক্রম করতে হয় তাকে একত্রে পণ্যের জীবন চক্র বলে। আমরা একটি চিত্রের মাধ্যমে পণ্যের জীবন চক্র দেখানোর চেষ্টা করেছি। সে চিত্রে দেখাচ্ছে যে এখানে একটা সময় রেখা আছে, পণ্যটির জীবন দশা, অর্থাৎ একটা সময় পণ্যটি কতদিন মার্কেটে অবস্থান করবে। এই পাশে বিক্রয় মুনাফা দেখানো আছে, আর এই পাশে লোকসান ও বিনিয়োগ দেখানো আছে। অর্থাৎ এই সময়ের নিচে যদি চলে আসে বিক্রয়টা তাহলে লোকসান হবে, এবং এই দাগের যত উপরে বিক্রয় হবে তত লাভ হবে। আচ্ছা, এখানে জীবন চক্রের সাধারণত 4টি স্তর আছে: সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন। আর এইখানে আছে পণ্য উন্নয়ন স্তর, অর্থাৎ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এই পণ্য উন্নয়ন স্তরে কিন্তু পণ্যটি বাজারে আসে না। অর্থাৎ পণ্য উন্নয়ন স্তর হচ্ছে কোন একটি নতুন পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ধারণা অনুসন্ধান থেকে শুরু করে বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন পর্যন্ত যে স্তর অতিক্রম করে তাকে পণ্য উন্নয়ন স্তর বলে। অর্থাৎ এই স্তরে কিন্তু পণ্যটি বাজারে উপস্থিত হয় না, এখানে পণ্যটি তৈরি হয় আর কি। হওয়ার পরে এই যে এখানে এই দাগ থেকে পণ্যটি বাজারে আসা শুরু করে, সূচনা থেকে। অর্থাৎ এখানে প্রথমে বাজারে আসে, প্রথমে যখন বাজারে আসে তখন পণ্যটার পরিচিতি কম থাকে, ক্রেতা কম থাকে, তখন বিক্রয়টাও কিন্তু কম হয়ে থাকে এবং মুনাফাটাও কম হয়ে থাকে। এইটা হচ্ছে মুনাফা রেখা, এইটা হচ্ছে বিক্রয় রেখা। তাহলে সূচনা স্তরে বিক্রয় কম হয়, মুনাফাও কম হয়, কারণ পণ্যটি নতুন বাজারে আসছে। এরপর আছে এখানে আছে প্রবৃদ্ধি স্টেজ। এই ক্ষেত্রে কিন্তু
পণ্যটি বাজারে একটি পরিচিতি লাভ করে অনেক বেশি ক্রেতা ক্রয় করতে থাকে, সেই সাথে মুনাফাও বাড়তে থাকে, বিক্রয়টাও বাড়তে থাকে। তারপরে আসে পূর্ণতা, ম্যাচুরিটি স্টেজ। এই ক্ষেত্রে বিক্রয়টা সবচাইতে বেশি হয়ে থাকবে এবং এই পর্যায়ে আসার পরেই আবার বিক্রয়টা কমতে শুরু করবে, মুনাফাটা কমতে শুরু করবে এবং সর্বশেষে যে বিক্রয়টা অনেক বেশি কমে যাবে এবং মুনাফাটাও অনেক বেশি কমে যাবে এবং বিক্রয় কমতে কমতে বিক্রয় একসময় নিঃশেষ হয়ে যাবে, কোম্পানির তখন লোকসান হবে। এই যে স্টেজ, এই স্টেজগুলো একটা পণ্যের জীবন দশায় ঘটে থাকে। আর এই যে এভাবে পতন হওয়ার পরে আবার নতুন করে পণ্য উন্নয়ন স্তর পার করবে, সূচনা হবে, প্রবৃদ্ধি হবে, পূর্ণতা হবে, আবার পতন হবে। এইভাবে পণ্যের ধারাবাহিকভাবে পণ্যটি বাজারে আসবে এবং বাজার থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই বিলুপ্ত হয়ে যাওয়াটাকে আমরা বলছিল পণ্যের জীবনচক্র। এখন আমরা জানবো যে পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে, এই যে 4টি স্তর, এই স্তরে বাজারজাতকরণ কৌশলগুলো কিরকম হবে। প্রথমে আছে হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্তর, পণ্য উন্নয়ন স্তর। পণ্য উন্নয়ন স্তরে বলছে কোন একটি নতুন পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ধারণা অনুসন্ধান থেকে শুরু করে বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন পর্যন্ত যে স্তর অতিক্রম করে তাকে পণ্য উন্নয়ন স্তর বলে। পণ্য উন্নয়ন স্তরে বাজারজাতকরণ কৌশলটা কিরকম হবে সেটা আমরা এখন দেখব। এই স্তরে যেহেতু পণ্য উন্নয়ন স্তরে যেহেতু পণ্যটি বাজারে উপস্থিত হয় না, তাই এখানে বাজারজাতকরণ কৌশলের ব্যবহার খুবই কম এবং পণ্যের জীবনচক্রের এটি প্রথম স্টেপ, সূচনা স্তর, ইন্ট্রোডাকশন স্টেজ। এই স্টেজে বাজারে প্রথম যখন পণ্য ছাড়া হয় তখন থেকেই পণ্যের সূচনা স্তর শুরু হয়। সূচনা স্তরে পণ্যের বিক্রয়টা একটু কম হয়ে থাকে, তাই এই স্তরে বাজারজাতকরণ কৌশলটা এরকম হবে যে সূচনা স্তরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিটি বাজারজাতকরণ চলক, যেমন পণ্য মান বা পণ্যের গুণাগুণ, মূল্য বন্টন, প্রসার অর্থাৎ মার্কেটিং মিক্স এর যে উপাদান, সেই উপাদানগুলো উচ্চ অথবা নিম্ন স্তরে সেট করতে পারে। এক্ষেত্রে পণ্য উন্নয়নের জন্য কেবল মূল্য ও প্রসার কৌশলকে বিবেচনা করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিম্নোক্ত 4টি কৌশলের যে কোনো একটি গ্রহণ করতে পারে। অর্থাৎ সূচনা স্তরে 4টি কৌশল গ্রহণ করে থাকে। এর মধ্যে প্রথম হচ্ছে দ্রুত তুলে নেওয়া কৌশল, অর্থাৎ এরূপ কৌশল গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপনা পণ্যের উচ্চ মূল্য ধার্য করে, পণ্যের মূল্যটা অনেক বেশি ধার্য করে এবং ব্যাপক প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করে। আর এই ব্যাপক প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করলে সহজে বাজারটা দখল করা যায়। এরপর আছে ধীরে তুলে নেওয়া কৌশল, অর্থাৎ এই ক্ষেত্রে কোম্পানি পণ্যের মূল্য বেশি ধার্য থাকে এবং প্রসারমূলক ব্যয়টা অনেক কম হয়। আর যদি ব্যয় কম হয়, ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্য তারা বাজারে প্রচুর মুনাফা অর্জন করতে পারে। এরপরে আছে দ্রুত বাজার দখল কৌশল, অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি পণ্যের মূল্য কম ধার্য করে প্রসার কার্যে প্রচুর ব্যয় করার কৌশল গ্রহণ করে। অর্থাৎ এই কৌশলের মুখ্য উদ্দেশ্য স্বল্পতম সময়ের মধ্যে সর্বাধিক বাজার শেয়ার দখল করা, অর্থাৎ মূল্য কম থাকায় পণ্যটি ক্রয়ে ক্রেতারা বেশি আগ্রহ হয়ে থাকে। এবং সর্বশেষ যেটি আছে ধীরে বাজার দখল কৌশল। এরূপ কৌশলের গ্রহণের ক্ষেত্রে পণ্যের মূল্য কম ধার্য করা হয় এবং প্রসার কার্যেও কম ব্যয় করা হয়, প্রচারণাও কম হবে, পণ্যের মূল্যও কম হবে। তাহলে এই কাজটা যদি করা হয় তাহলে ক্রেতারা কিন্তু পণ্যের প্রতি আকৃষ্ট হয় এবং প্রসার কার্যের ব্যয় কম করে অধিক মুনাফা অর্জন করে। ক্রেতারা আকৃষ্ট হয় এই জন্য যে পণ্যের মূল্যটা অনেক কম হয়ে থাকে। আচ্ছা, এবার আসলাম আমরা প্রবৃদ্ধি স্তর, অর্থাৎ পণ্যের জীবনচক্রের দ্বিতীয় স্তর, গ্রোথ স্টেজ। এই স্টেজে নতুন পণ্যটির সূচনা স্তরে বাজারকে সন্তুষ্টি করতে পারলে প্রবৃদ্ধি স্তরে প্রবেশ করে। অর্থাৎ সূচনা স্তরে পণ্যটি যখন বাজার নতুন আসার পরে যদি ক্রেতারা সন্তুষ্ট হয় তাহলে অনেক বেশি করে ক্রেতারা ক্রয় করা শুরু করে, তখন প্রবৃদ্ধি স্তরটা শুরু হয়। অর্থাৎ এই স্তরে
পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণ্যের বিক্রয় দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। আর এই স্তরে, প্রবৃদ্ধি স্তরে বাজারজাতকরণ কৌশলটি এরকম হয় যে প্রবৃদ্ধি স্তরে কোম্পানি চেষ্টা করে যতদিন সম্ভব ততদিন পণ্যটিকে এই স্তরে ধরে রাখতে। অর্থাৎ প্রবৃদ্ধি স্তরে যেহেতু বিক্রয় বৃদ্ধি পেতে থাকে, তাহলে বাজারজাতকারী কোম্পানি চেষ্টা করবে যে এই যে বৃদ্ধি সেটা ধরে রাখতে। এরপর আছে ম্যাচুরিটি স্টেজ, পূর্ণতা স্তর। এটা হচ্ছে প্রবৃদ্ধি স্তরের পরের স্টেজ। প্রবৃদ্ধি স্তরে পণ্যের বিক্রয় বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে এসে বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে শুরু করে। অর্থাৎ প্রবৃদ্ধি স্তরে যে বিক্রয় বৃদ্ধি পাবে, বৃদ্ধি তো সারা জীবন পাবে না, তাহলে একটা পর্যায়ে এসে কিন্তু বিক্রয় আবার হ্রাস পেতে শুরু করে, তখন এই পণ্যটি পূর্ণতা স্তরে প্রবেশ করে। আর পূর্ণতা স্তরের কৌশল হলো যে এ পর্যায়ে একজন বাজারজাতকারী প্রধানত তিন প্রকারের কৌশল অবলম্বন করে। একটা হচ্ছে বাজার পরিমার্জন, অর্থাৎ মার্কেট মডিফিকেশন, কারণ এই স্তরে বিক্রয়টা সবচেয়ে বেশি হয় থাকে। সেই বিক্রয়টাকে ধরে রাখার জন্য মার্কেটটাকে আবার নতুন করে মডিফিকেশন করতে হবে, কারণ পূর্ণতা স্তরের পরে আবার বিক্রয়টা হ্রাস পেতে শুরু করে। তাহলে এক্ষেত্রে সাধারণত একটি কোম্পানি দুটো কাজ করে থাকে বা দুটো কৌশল অবলম্বন করে থাকে। প্রথমটি হচ্ছে যে নতুন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি কিভাবে করা যায় বা নতুন মার্কেট সেগমেন্টে কিভাবে প্রবেশ করা যায় সেই বিষয়টি পরে গুরুত্ব দিবে। এবং আরেকটি বিষয় গুরুত্ব দিবে যে বর্তমান ব্যবহারকারীদের ভোগের মাত্রা আরো কিভাবে বাড়ানো যায় বা বেশি বেশি তারা ভোগ করে সেটার প্রতি গুরুত্ব দিবে, কারণ এই স্তরে পণ্যটা আবার বিক্রয়টা হ্রাস পেতে শুরু করে। এরপর আসছিল প্রোডাক্ট মডিফিকেশন, অর্থাৎ পণ্য পরিমার্জন। তাহলে পণ্য পরিমার্জন বলতে গেলে যে পণ্যটি আছে তার বৈশিষ্ট্য এবং স্টাইলের পরিবর্তন সাধন করতে হবে। আর এটা করতে পারলে নতুন ক্রেতা আকৃষ্ট করা যাবে এবং বর্তমান ক্রেতাদের অধিক হারে পণ্যটা আবার ক্রয় করা শুরু করবে। শেষে আছে মার্কেটিং মিক্স মডিফিকেশন, অর্থাৎ বাজারজাতকরণ মিশ্রণ পরিমার্জন। বাজারজাতকরণ মিশ্রণের যে 4টি উপাদান থাকে, উপাদানের মধ্যে এখানে 2টি উপাদানকে প্রতি বেশি গুরুত্ব দেওয়া থাকে। একটা হচ্ছে মূল্য, অন্যটি হচ্ছে বিক্রয় বা প্রসার, যেটা সেটা সাধারণত এই স্তরে মূল্য কমিয়ে বা বর্তমান ডিলারের সংখ্যা বৃদ্ধি করেই কিন্তু পণ্যের ব্যবহারটা বা পণ্য বিক্রয়ের পরিমাণটা ধরে রাখার চেষ্টা করা হয়ে থাকে। এরপর সর্বশেষ আছে পতন স্তর, ডিক্লাইন স্টেজ। বাজারে পণ্যের বিক্রয় যখন ক্রমাগত নিম্নমুখী হয় এবং মুনাফা শূন্যের দিকে ধাবিত হয়, সেই স্তরকে বলা হয় পতন স্তর। তাহলে এখানে কি বলছে, বিক্রয় যখন ক্রমাগত নিচের দিকে নামতে থাকে এরকম, এবং মুনাফাটাও একদম আস্তে আস্তে শূন্যের দিকে চলে আসবে, শূন্য হয়ে যায়, অনেক সময় লোকসান হয়ে থাকে, এই স্তরকে বলেছে পতন স্তর। এই স্তরে গৃহীত বাজারজাতকরণ কৌশল হচ্ছে এরকম যে পতন স্তরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান কাজ হচ্ছে দুর্বল পণ্যগুলো চিহ্নিত করে বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করতে হবে এবং প্রয়োজন বিবেচনায় পণ্য পরিত্যাগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এতক্ষণ আমরা বাজারজাতকরণ পণ্যের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ কৌশলটা কিরকম হবে সেগুলো আলোচনা করলাম। এরপর আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাডিশনাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কনসিডারেশন, পণ্য এবং সেবার অতিরিক্ত বিবেচ্য বিষয়সমূহ। পণ্য এবং সেবার অতিরিক্ত বিবেচ্য বিষয়সমূহ। পণ্য ও সেবা বিবেচনার ক্ষেত্রে আমাদের আরো দুটি বিষয় বিবেচনা করতে হয়। নিম্নে দুটি বিষয় সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা হলো। প্রথম যে বিষয়টি বিবেচনা করতে হয়, প্রোডাক্ট ডিসিশন অ্যান্ড সোশিয়াল রেসপন্সিবিলিটি, পণ্য সিদ্ধান্ত এবং সামাজিক দায়িত্বশীলতা। পণ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন বাজারজাতকারীকে খুব সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কারণ পণ্যের সাথে জনগণের স্বার্থ জড়িত থাকে। বিভিন্ন সরকারি বিধিনিষেধ আরোপিত থাকে বলে একজন বাজারজাতকারী প্রয়োজনে বাজার থেকে পণ্য তুলে নিতে পারে। অর্থাৎ এই স্তরে
পণ্য বিক্রয়ের সময় বিভিন্ন সামাজিক দিকের প্রতি খেয়াল রাখতে হয়। এছাড়া সরকার বিভিন্ন আইন বা বিধিনিষেধ বা অধ্যাদেশ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দিয়ে থাকে, সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয়। এরপর আছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মার্কেটিং, অর্থাৎ আন্তর্জাতিক পণ্য ও সেবার আন্তর্জাতিক বাজারজাতকরণ। আন্তর্জাতিক পণ্য ও সেবার বাজারজাতকারীকে কিছু বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রথমে তাদের নির্ধারণ করতে হয় কোন ধরনের পণ্য ও সেবা তারা বাজারে ছাড়বে এবং কোন কোন দেশে সেগুলো বিক্রয় করবে বা কোন কোন দেশের বাজারে সেই পণ্যটিকে সরবরাহ করবে। এটি হচ্ছে প্রথম বিষয়, প্রথম চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় যে চ্যালেঞ্জটি হলো সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে জন্য তাদের পণ্যটি কতটা মানসম্মত ও গ্রহণযোগ্য, সেই বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে বা সেই বিষয়টির প্রতিও পণ্য বিক্রয়ের সময়ে সেই বিষয়টিকেও বিবেচনায় এনেই পণ্যটি বাজারে বিক্রয় করতে হবে। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে পড়বে, বইয়ের সাহায্য নেবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। সবাই এই করোনাকালীন সময়ে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং সাবান দিয়ে 10-20 সেকেন্ড ধরে নিয়মিত হাত ধোবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।